বিখ্যাত মানুষ। বাংলা নাটকের ক্ষেত্রে তিনি বলা যায় প্রায় এক ধরনের বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন, সেটি ভাষার দিক থেকে হোক অথবা খুব সহজ সরলভাবে জীবনকে উপস্থাপনের দিক থেকে হোক। বিজ্ঞাপন জগতে তার একচেটিয়া প্রবল আধিপত্য। তিনি যখন চলচ্চিত্র জগতে পা বাড়ান তখন নতুন প্রজন্ম হঠাৎ করে উপলব্ধি করে তাদের মতো করে ভাবার, তাদের মতো করে কথা বলার কেউ আছে। তিনি কে? তিনি বিখ্যাত মানুষ, কিন্তু তিনি একসময় হতে চেয়েছিলেন ফুটবলার, একসময় হতে চেয়েছিলেন ক্রিকেটার, এমনকি সোনারগাঁ হোটেলের চাকরিটিও ছিল তার কাছে ভীষণ লোভনীয়। তার সাথে কিন্তু আমার ভীষণ শত্রুতা, একেবারে আদায় কাজ করার সম্পর্ক। মোস্তফা সরোয়ার ফারুকী আছেন আজকে আমার সাথে। ভালো ভালো কথা বলেছেন আমার সম্বন্ধে। আমি একটু বলে দিই, আমরা যে জলে আগুন জ্বালাতে আছি, আমি সামিয়া রহমান এবং আমার সাথে আছে আমার শত্রু। দর্শক বোধহয় জানেন না আসলে ফারুকী ভাইয়ের সাথে আমার টম এন্ড জেরির সম্পর্ক। উনি আমাকে হার্ট করে, আমি ওনাকে ডাবল হার্ট করি। আমি কখনো হার্ট করিনি। ফারুকী ভাই, আপনি আমাকে হার্ট করেন, আমি ডাবল হার্ট করি, আপনি আবারও করেন, আমি আবারও করি। কিন্তু আসলে আমি কখনো হার্ট করিনি। উনি ভীষণ স্নবিশ মানুষ, যদি বিখ্যাত তো এখন আর বলার কিচ্ছু নাই। আচ্ছা ফারুকী ভাই, আপনার পুরো এক জীবনকে যে কথাগুলো আপনি কখনো কাউকে বলেননি, সেই কমন গল্প আমরা শুনবো না, আপনার কিছু গোপন গোপন গল্প আছে। গোপন কথা কি বলা যায়? বলা যায় তো, আমি জানি তো মোস্তফা সরোয়ার ফারুকী সব কথা বলে না, সব কথা বলে না, একেবারে সে ছোটবেলা থেকে আসবো। সে ছোটবেলায় মা বাবার খুব বকুনি খেতেন, আমি জানি, মার খেতেন, কিন্তু আবার তারা ভাবতো আপনি খুব মেধাবী মানুষ। আমি কিন্তু ঘটনাগুলো শুনতে চাই ফারুকী ভাই। না মানে মেধাবী মানে আপনি বলেছেন বিভিন্ন সময়। না, ছোটবেলায় আমি অনেক দুষ্টামি করতাম, যে কারণে আমার কখনো আব্বা খেপতো, কখনো আম্মা রাগ করতো। আব্বা রাগ করলে আম্মা ঠান্ডা করতো, আম্মা রাগ করলে আব্বা ঠান্ডা করতো, এইভাবে আমি বেঁচে যেতাম। তো কি এক বিচিত্র কারণে আমার একদিন মনে আছে, আমি খুবই বোধহয় কি দুষ্টামি করছে মনে নেই এখন আমার। তো আব্বা ভীষণ আমার উপর রাগ করার পরে যে আমি বাসায় যাওয়ার পরে সে লাঠি নিয়ে আমাকে মারার জন্য তাড়া করে। তো আমি যথারীতি পালিয়ে যাই। তো ওয়াল টপকে গিয়ে আমি এবার শুনতেছি যে আব্বা আম্মা কি আলোচনা করছে। তো আমি শুনতে পাই যে আম্মা আব্বাকে বলতেছে, না না, ওরা মারার দরকার নাই, ও কিন্তু আমার এই ছেলেটা স্পেশাল, অন্যরকম মেধাবী। তখন কিন্তু কোনো মেধাবী টেধাবী কিছুই না, আমি ক্লাস 6 বা 7 এ পড়ি। আমার মেধাবী বোঝার তো কোনো উপায় নেই, কারণ আমার রোল নাম্বারও খুবই খারাপ। আমি ডি সেকশনের ছাত্র এবং স্কুলে খুব মার খেতেন টিচারদের কাছে। হ্যাঁ, ডি সেকশনের ছাত্র। তো আম্মা কি বুঝে মেধাবী বলছে আমি ঠিক জানি না। তবে আমি একটা জিনিস, আপনারা কয় ভাই বোন ফারুকী ভাই? আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা, আপনি ছোট? না, আমি মেজো, ভাইদের মধ্যে মেজো। আর বোন, আমার বোন দুটো হচ্ছে ব্র্যাকেট, সবার শুরুতে এবং সবার শেষে, মাঝখানে হচ্ছে ভাই। তারা কি বেশ ভালো স্টুডেন্ট ছিল, লক্ষ্মী শান্তশিষ্ট ছিল, নাকি আপনার মতোই? বড় বোন ভালো স্টুডেন্ট ছিল। আমাদের বাসার সবাই মোটামুটি ছাত্র হিসেবে ভালো, কিন্তু কেউ খুব বেশি। কিন্তু আপনি তো অডিয়েন্সের সামনে একটা ব্যাড এক্সাম্পল তৈরি করছেন যে খারাপ স্টুডেন্ট বা বাজে মার খাওয়া ছেলেপেলেরা বড় হয়ে শাইন করে। না না, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাসার বেশিরভাগ ভাই বোনদেরই যে স্বভাবটা, সারা বছর পড়ি না, পরীক্ষার আগের রাতে পড়ি। 2-3 মাস না, আগের রাত, লিটারালি আগের রাত। এবং আগের রাতে পড়ে মোটামুটি, তো আমাদের সময় ফার্স্ট ডিভিশন পাওয়া খুব টাফ ছিল। তো আমরা মোটামুটি সবাই ফার্স্ট ডিভিশন পেয়ে বের হয়ে যেতাম। ফলে সেই দিক থেকে বলা যায় আর কি ছাত্র হিসেবে চলে। আর একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ওই যে আমার আম্মা ছোটবেলায় আব্বাকে বললো যে মেধাবী ছেলে দেখতে পেল, এই জিনিসটা আসলে হয়তো কোনো মেধাবী উনি মেধা দেখেনি, কিন্তু এই কথাটা বলার একটা মানে মনে করি একটা ভূমিকা থাকে। আচ্ছা, সেই জন্য আমার ছেলে আয়ুষ্মানকে যখন আমি বকছিলাম, আপনি বলছিলেন যে আপনি পজিটিভলি এনকারেজ করছেন। বিকজ এর কারণটা কি জানেন, আমার কাছে আমি মনে করি যে শুধু আমার আম্মা না, আমার আম্মা এবং এরপরও বড় হয়ে যাদের আমি সান্নিধ্য পেয়েছি, কই বিরাল চৌধুরী বা ওয়াহিদুল হক, আরও অনেকে, এরা প্রত্যেকে বলেছে আমি অনেক মেধাবী। আসলে কোনো মেধাবী ছিলাম না। তারা বলার ফলে তাদের সমান বড় হওয়ার জন্য, মানে তারা যতটুকু বড় আমাকে ভাবে, ততটুকু বড় হওয়ার জন্য আমাকে লাফাতে হচ্ছে। আপনি বলেছেন মেধাবী হবে, কিন্তু এটা একটা বিপরীত কথা আছে ফারুকী ভাই। ধরেন আমি আমার এখনকার যে বাবা মারা ছেলে মেয়েদের অনেক বেশি প্রেশার দেয়, ফার্স্ট হতে হবে, এরকম একটা প্রেশারও বাচ্চাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। না, আম্মা তো কোনো প্রেশার দেননি আমাকে। দেখেন, আমরা একটা খুব আইডিয়াল সিচুয়েশনে বড় হয়েছি বলে মনে করি। সেটা হচ্ছে যে একদিকে আমাদের ঘাড়ের উপর ঝুলতো বেত, আরেকদিকে গোপনে শুনতাম যে মা মনে করতো আমি অনেক মেধাবী। এই যে দুইটা জিনিসটা, এটা দারুণভাবে ব্যালেন্স করেছে আমাকে। আমরা তো বাচ্চাদেরকে মানে বেদ তো দূরের কথা, মানে শাসনও করার সময় একটু চিন্তা ভাবনা করে করি। সেটা ঠিক আছে, বাট আমি যেভাবে বড় হয়েছি আমি মনে করি যে
আই ওয়াজ কোয়াইট ওকে। ফারুকী ভাই, আমি সেই ছোটবেলার দু একটা গল্প শুনবো আপনার কাছে। কি বলবো? ছোটবেলার কোনো স্মৃতি? এই যেটাই তো বললাম, এটা একটা গল্প। ছোটবেলার গল্পের তো কোনো শেষ নাই। আর একটা মানে বড় গল্প কিনা জানি না। একবার আমি বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। আমাদের সময় বাসা থেকে পালিয়ে যাওয়াটা ছিল একটা বিগ ট্রেন্ড। এখনকার ছেলে মেয়েরা এটা খুব মিস করে, বিশেষ করে ছেলেদের। হ্যাঁ, ছেলেদের বাসা থেকে পালিয়ে যাওয়া এবং পালিয়ে গিয়ে ঢাকা শহরটা আবিষ্কার করা। কতদিনের জন্য পালিয়েছিল? 2 রাত। ও মাই গড। 2 রাত মহাখালী বাস টার্মিনালে রাতে থাকতাম। ওখানে তখন একটা সার্কাস পার্টি এসেছিল, তো তাদের সার্কাস দেখতাম, তারপরে লটারি খেলা ছিল, এগুলো দেখতাম। এবং আমি মনে করি ওই 2 রাত আমার জন্য ছিল একটা মাস্টার ডিগ্রি সমান অভিজ্ঞতা। কারণ এত বিচিত্র সব মানুষের চেহারা দেখেছি এবং এত বিচিত্র সব তাদের কার্যক্রম, মানুষ জানার মধ্যেই আসলে আমি মনে করি এটাই সবচেয়ে বড় বিষয়। বাসায় যে বেতের বাড়ি খেতে হয়নি? আমাদের সময়টা অদ্ভুত ছিল। মানে ওই যেটা বললাম, বাসা যাওয়ার পরে বাবা খুব রাখবে এবং মা শান্ত করবে, সো সবসময় একটা ব্যালেন্সিং ফ্যাক্টর ছিল। এখনো নিশ্চয়ই এই ফ্যাক্টরটা আছে। তো এই 2 রাত কি খেয়েছিলেন, কিভাবে চলেছিলেন? বাসা থেকে টাকা চুরি করে বেরিয়েছিলাম। আমি জানি ফারুকী ভাই, আপনার একটা সময় খুব অভাবের জীবন গেছে। হ্যাঁ, আচ্ছা, ছোটবেলায় একটা কথা বলে নি, তারপরে আমি অভাবে ঢুকতে পারি। আমি জানি না সৈয়দ শামসুল হক বলেছিলেন না কে বলেছিলেন, কোনো একটা সাক্ষাৎকারে, আমার মনে থাকে না রেফারেন্স, এবং একসময় মনে হয় যে এটা বোধহয় আমি বলেছিলাম। এক অদ্ভুত সমস্যা, হয়তো কোনো এক বিখ্যাত লোক বলেছে, কিন্তু পরে মনে হয় যে তোমাদের আমারই কথা। কার ফিল্ম তৈরি করে বলবেন এটা তো আমার আই ডোন্ট নো। মাথা থেকে আচ্ছা, বের এখন হয়েছে। ওখানে আমি বোধহয় পড়েছিলাম এরকম কথা যে উনি বলেছেন উনি প্রথম সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন বাজারের টাকা চুরি করতে যেয়ে। এটা আমার ক্ষেত্রে একদমই অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বাস্তব। আমি মনে করি আমার গল্প বলার প্র্যাকটিসটা হয়েছে বাজারের টাকা চুরি করার পরে হিসাব মেলানোর সময় যে গল্প তৈরি করতে হতো। মানে আগের দিন আপনি আমাদের ছেলে মেয়েদের সামনে কি No, এক্সাম্পল? it's fine. আগের দিন আমরা ঢেঁড়স কিনলাম ধরা যাক 6 টাকা, আজকে ঢেঁড়সের দাম কেন 8 টাকা হলো, এটার জন্য একটা গল্প তৈরি করতে হতো। কি গল্প? ট্রাক তো আসে নাই, ওখানে একটা হরতাল ছিল, এই কারণে ট্রাক আসে নাই, এই নানান গল্প, পেট্রোলের স্ট্রাইক হয়েছে। সো একটা মিথ্যাকে সামাল দেওয়ার জন্য আমাকে 100টা মিথ্যার সিরিজ তৈরি করতে হতো। তার মানে মোস্তফা সরোয়ার ফারুকী জীবনে বহু মিথ্যে কথা বলে গেছে। No, I mean মিথ্যা is, see, lying is an art. Lying is absolutely an art. তরুণ প্রজন্ম বোধহয় আপনাকে বেশি পছন্দ না, করে। তা আমি জানি না, আমি বলছি যে লাইং ইজ অ্যান আর্ট। এখন আপনি মিথ্যা বলবেন কিনা এবং সেই মিথ্যা দ্বারা কারো ক্ষতি করবেন কিনা সেটা হচ্ছে এথিক্যালিটির প্রশ্ন। ওই হোয়াইট লাই ব্ল্যাক লাইয়ের মতো আর কি। সেটা এথিক্যাল কত দূর থাকবে না সেটা ওই প্রশ্ন ভিন্ন। কিন্তু ছোটবেলায় একটা বাচ্চা ছেলে বাবা মায়ের বাজারের টাকা চুরি করছে, আই ডোন্ট ফাইন্ড এনি রং ইন ইট। আমরা নাখালপাড়া একসময় খুবই অবস্থা সম্পন্ন পরিবার যেটা বলে, সেই পরিবারের ছেলে ছিলাম। তো আমরা আমার মনে আছে 3-4-এ স্কুলে যেতাম হচ্ছে, আমার বাবার একটা গাড়ি ছিল টয়োটা স্প্রিন্টার। নাখালপাড়ায় তখন একটা টয়োটা স্প্রিন্টার গাড়ি থাকা মানে একটা বিশাল ব্যাপার। তো আমরা যখন এসএসসি পরীক্ষা ক্লাস 9-এ পড়ার সময় আমি দেখলাম যে হঠাৎ করে বাবার সব ব্যবসা ধরা খেলো, ওটা খুব বাজে অবস্থা। তো তখন আমাদের একটা খুব অভাবের দিন যায় এবং আমরা একসময় 6 রুমের বাড়িতে থাকতাম। তো তখন দেখলাম যে আমরা সব এক রুমে চলে আসলাম, বাকি সব রুম ভাড়া হয়ে গেল। খাওয়া দাওয়া আগে যেরকম আমাদের বাসায় মুরগির খাঁচি আসতো প্রতিদিন সকালবেলা, মহল্লার লোকেরা, আত্মীয় স্বজনরা যে যখন এসে খেয়ে যাচ্ছে, মানে কোনো কে আসবে কে না যাবে, কে আসবে না এটা জানার উপায় নেই, ফলে সবার জন্যই রান্না হচ্ছে, যে আসছে তার জন্য রান্না হচ্ছে। সেখান থেকে হঠাৎ করে দেখা গেলো যে না, খুব সীমিত লোকের জন্য রান্না হচ্ছে, খুব সীমিত বেলার রান্না হচ্ছে। তো এইটা ওই সময় ইমিডিয়েটলি আমার জন্য একটা খুব শক ছিল। তখন কোন বয়সে এসএসসি পাস করেন? তখন আমি ক্লাস 9-এ। তখন থেকে কি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা? না, আমার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাটা আরেকটু পরে। এর মধ্যে আমার মায়ের একটা ভূমিকা আছে এখানে। আমার এই অভাব যখন গেল, হার্ডশিপের সময় আমরা আবিষ্কার করলাম যে অ্যাজ এ ফ্যামিলি আমরা আরো কাছে আসলাম। অভাব যত তীব্র হচ্ছিল, আমরা একজন আরেকজনের প্রতি আন্তরিকতার আরো বেশি বোধ করছিলাম। এমন না যে অভাবের সময় আমরা কখনো, আমার মনে পড়ে আমরা কখনো একবার আব্বাকে বলেছি কেন আমার আজকে একটা ভালো জিন্সের প্যান্ট কিনে নেওয়া যাচ্ছে না, হোয়াট আর ইউ ডুইং, এটা আমার মনে পড়ে না কখনো। বরং আমার মনে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করেছি যে আমার যে একটা ভালো জিন্সের প্যান্ট প্রয়োজন নাই, এটা যেন বাবাকে বারবার বোঝানো হয়, যাতে কষ্টটা না হয়, যাতে হি ফিলস ওকে। কারণ আমার কাছে তখন মনে হচ্ছে যে আমার বাবা, আমরা ছোটবেলায় দেখতাম সিংহের মতো চলতো, তো এই সিংহটাকে হঠাৎ করে তাকে যদি আমরা যদি এই প্রশ্নের মুখে ফেলে দিই যে তুমি আর সিংহ না, এই যে সে যে ভিতরে ভেঙে যাবে, এটা আসলে এটা আমরা কেউ নিতে পারছিলাম না। এবং আমি মনে করি আমাদেরকে মানে পরিবার হিসেবে
একজন আরেকজনকে অনেক বেশি বুঝতে সাহায্য করেছে, অনেক বেশি ক্লোজ নিটেড করেছে। আর ওই সময় আমি আরেকটা চেহারা দেখি যেটা আমার পরবর্তীতে টু আন্ডারস্ট্যান্ড লাইফ অনেক হেল্প করেছে। সেটা হচ্ছে যে আমার মা ছিলেন খুবই পর্দানশীল মানুষ। পর্দানশীল যেরকম যে আমার মনে আছে আম্মা কোনোদিন নাখালপাড়ার রাস্তায় যখন গাড়িতে যেতেন তখন গাড়ির চারদিকে ওই যে সাদা কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেওয়া হতো যাতে আম্মাকে দেখা না যায়। সে এই টাইপের পর্দার ভিতরে থাকা ভদ্রমহিলা ছিলেন। তো এবং আমার আম্মা একটু একটু পাগল প্রকৃতির ছিলেন, ইন দ্য সেন্স যে আমার মনে আছে যে ছোটবেলায় অনেক সময় আমাদের ঘুম ভাঙতো রাতের বেলা হাউ মাউ কান্নার শব্দে, এবং এরপরে এসে দেখতাম আমরা বোঝার চেষ্টা করতাম কি কে কান্নাকাটি করছে, ঘটনা কি। পরে দেখা গেল আম্মা মোনাজাতে গিয়ে সে প্রার্থনা করছে আল্লাহর কাছে, প্রার্থনা করতে করতে জিকির করতে করতে সে কান্নাকাটি শুরু করেছে। এবং সে তখন গজল বানাতো নিজে নিজে, এবং অন্য কারো গজল সে ঠিক গাইতে পছন্দ করতো না, নিজেই নিজের গজল বানাতো। তো আমি আমার মধ্যে যদি আদৌ ক্রিয়েটিভিটির কোনো কিছু থাকে আমার মনে হয় এটা আসছে আমার আম্মার কাছ থেকে। এবং ওই যে অভাবের সময় তখন আম্মার কাছ থেকে আই লার্ন সামথিং এলস। একটা হচ্ছে যে আমি বাংলাদেশের মেয়েদের, বাংলাদেশের নারীদের সম্বন্ধে আমার আন্ডারস্ট্যান্ডিংটা একদমই ডিফারেন্ট হয়েছে ওই সময়টাতে, এবং এটা পরবর্তীতে আমি মনে করি আমার চিন্তা ভাবনা কাজের মধ্যে একটা প্রভাব ফেলেছে। আমার মনে আছে আব্বা যতবার ব্যবসা ধরা খেতেন প্রত্যেকবার ধরা খাওয়ার পর আব্বা চুপ হয়ে যেতেন, কারোর সঙ্গে মিশতেন না, ঘরের মধ্যে চুপচাপ থাকতেন, এবং উনি খুবই লজ্জিত বোধ করতেন যে উনি আবার ব্যবসা ধরা খেলেন। তো শেষ যেটা মনে আছে, আমি যখন ক্লাস 9-এর সময়ের কথাটা মনে আছে, তো তখন সংসার তো চালাতে হবে, বাসা ভাড়াটা যেটা আসছে এটা দিয়ে তো ইতিমধ্যে আব্বার অনেক ধার দেনা হয়ে গেছে, সেগুলো কিছু কিছু করে শোধ করা হচ্ছে, মানে এটা মেসাকার অবস্থা। তো এই সময় কিভাবে সংসার চলবে? তো আমার বড় ভাই তখন পড়াশোনা ইস্তফা দেন, উনি ইন্টারমিডিয়েট পাস করার পরেই উনি পড়াশোনা ইস্তফা দেন, দিয়ে একটা ওষুধ কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি নেন। কিন্তু ওটা দিয়েও তো এত বড় একটা সংসার চলছে না। তখন এই ভদ্রমহিলা, যিনি কোনোদিন নাখালপাড়ার একটা রাস্তা দেখেননি, উনি জানেন না নাখালপাড়ার রাস্তা কীরকম, কারণ উনি তো চিরকাল গাড়িটাও বোরখা দিয়ে ঢেকে চলে গেছেন। তো আমরা তখন দেখলাম যে হঠাৎ করে একদিন উনি বাইরে যাওয়া শুরু করেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কার সঙ্গে মেশেন আমরা ঠিক জানি না, কোথায় কোথায় যেন সকালে বের হয়ে যান, সন্ধ্যার পরে আসেন। তো এরকম করতে করতে পরে আমরা জানলাম যে উনি আসলে নাখালপাড়ার কার মাধ্যমে মোহাম্মদপুরে কোনো এক এনজিওর খোঁজ পান, এবং সেই এনজিওর খোঁজ পেয়ে ওখান থেকে উনি কিছু টাকা ঋণ নেন, হাঁস মুরগি পালন করবেন ছাদের উপরে। তো আমাদের ছাদে উনি একটা খামার করেন, এবং করে যে মহিলা কোনোদিনই কিছু করেননি, মানে অ্যাপারেন্টলি ঘরের কাজ ছাড়া, কিন্তু আমার আম্মা ঘরের কাজও খুব একটা করেনি কারণ উনি অসুস্থ ছিলেন। তো উনি এরকম একটা যখন প্রয়োজন পড়লো তখন কিন্তু উনি একজন এন্টারপ্রেনার হয়ে গেলেন, এবং উনি ওনার ট্রু উইমেনহুড দেখালেন, যেটা বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা দেখায়। বাংলাদেশে এরপরে আমি এটা উপলব্ধি করার চেষ্টা করেছি, বাংলাদেশে বেশিরভাগ গ্রাম বলেন শহরে বলেন অনেক পরিবার আমি দেখেছি যেখানে মেয়েরা আসলে শুধু ইমোশনাল না, ফিনান্সিয়াল ব্যাকবোন হয়ে থাকে ফ্যামিলির। এবং আমি দেখলাম যে আমার আম্মা লজ্জা শরমের মাথা খেয়ে রব সাহেবের বউ ছাদে মুরগির পালন করে ডিম ওই রুমালে করে নিয়ে বিক্রি করছে, সকালবেলা বিভিন্ন দোকানে দিয়ে আসে। প্রথম আমার আম্মার সঙ্গে যেতে আমার খুব লজ্জা লাগতো, কারণ আমরা তো অবস্থা সম্পন্ন ঘরের মানুষ, আমরা এই কীভাবে কেন এই ডিমের ব্যবসা করব। কিন্তু পরে আই স্টার্টেড ফিলিং প্রাউড অফ মাই মাদার, যে বাংলাদেশের মেয়েরা যে আসলে কীরকম পাওয়ারফুল হয়, এবং এরা যে আপনি বাইরে বুঝবেন না, বাইরে হয়তো অ্যাপারেন্টলি একটা খুব সরল মানুষ দেখছেন, কিন্তু যখন তার কল আসবে, প্রয়োজন যখন হবে, তখন সে তার খুব স্ট্রং রূপটা দেখাবে। আর কি ভাই মাকে অনেক মিস করেন? ইয়েস। আপনার মা তো আর নেই? না, কত 1.5 বছর হবে এখন মনে হয়। এবং আপনার মা চলে যাওয়ার পর থেকে আপনার জীবনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, আপনি সবসময় বলেন। কি ধরনের পরিবর্তন? দৃশ্যত পরিবর্তন হচ্ছে, আমি জীবনে কোনোদিন কোনো কবরস্থানে যেতাম না, এবং কোনো মানুষ মারা গেলে বা অসুস্থ হলে হাসপাতালে আমি কখনো যাই না। এমনকি আমার আম্মাও যখন 26 দিনের মতো ছিলেন উনি আইসিইউতে, তখন তিশা যেত, আমি হাসপাতালে গেটে দাঁড়িয়ে থাকতাম, আমি উপরে যেতাম না। তো আম্মা মারা যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে
প্রথম আমি একবার যাই আমার কবরস্থানে, এবং ওখানে যাওয়ার পরে আমি আই স্টার্টেড টু ফিল, আমি সত্যি সত্যি ফিল করতে শুরু করলাম যে আমার আর আম্মার মধ্যে পার্থক্যটা ঠিক কাঁচের দেয়ালের মতো। মানে আমাদের এই পৃথিবীটার সঙ্গে আম্মা যে পৃথিবীতে আছে, এই দুইটার পার্থক্যটা একদম কাঁচের দেয়ালের মতো, এবং এটা খুবই সূক্ষ্ম, এটাই সো। কিন্তু আমরা অন্ধ বলে আমরা সেই কাঁচের দেয়ালটাকে খুবই পুরো ইটের দেয়াল মনে করি, এবং তখন এই কিন্তু মন থেকে ছোঁয়া যায়। হ্যাঁ, না তখন আমি বলছি আমরা অন্ধ বলে এই কাঁচের দেয়ালটাকে আমরা ইটের দেয়াল মনে করি, এবং তখন এই পৃথিবীটাকে নিয়ে আমরা অনেক অহংকার করি। ওই যখন ওখানে যাই, যতবার আমি প্রতিদিন একবার করে যখন আমার কবরস্থানে যাই কবর জিয়ারত করতে, তখন আই বিকাম এ বেটার হিউম্যান বিং, আই বিকাম এ নর্মাল হিউম্যান বিং। তারপর আবার যখন বেরিয়ে আসি এই পৃথিবীর হাউকাওয়ার মধ্যে, যখন আমি ঢুকি, তখন আবার আমি হয়তো পাপে আক্রান্ত হই। প্রত্যেকটা মানুষ যদি প্রতিদিন একবার করে মৃত্যুর কাছাকাছি কবরস্থানে যায়, বা সিমেট্রিতে যায়, বা শ্মশানে যায়, বা যেখানে যা যে ধর্ম মতে বা যে ধর্মে বিশ্বাস করে না, সেও যদি প্রতিদিন একবার করে ভাবে যে যা কিছু এখন ঘটছে এইটার কোনো কিছুরই স্থায়িত্ব বলে কিছু নাই, তাহলে আমার মনে হয় যে মানুষ তার ইগো থেকে অনেক অনেক মুক্তি পাবে। আর আমরা যে পেশাটা আছি, এটা তো ইগোর কাজ খুব। মানে আপনি যখন একটা ক্রিয়েটিভ কাজে আছেন, আপনি যখন কিছু সৃষ্টি করেন, তখন আসলে একই সঙ্গে আপনি আপনার ইগোরও চাষ করেন, আপনার ইগো অনেক বেড়ে ওঠে। এই ইগোটাকে সামাল দেওয়াটা খুব, এই ইগোটাকে আপনি সামাল দিতে পেরেছেন কিনা আমি পারিনি, আমি বলছি এটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে আবারও, যে জলে আগুন জ্বালাতে আমাকে একটা বিরতি নিতে হবে। এবং আমি জানি দর্শক আপনাদের অনেক প্রশ্ন আছে আপনাদের প্রিয় মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে, বিশেষ করে রূপ সংক্রান্ত যত কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হচ্ছে, কিন্তু আমি আসবো সে প্রসঙ্গে পরে। আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিচ্ছি। বিখ্যাত চিত্র পরিচালক আছেন আমার সাথে, আমি জানি আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন, দেখছেন, আমাদের সাথে আছেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই। আপনি অনেক অনেক কথা বললেন, যেগুলো আপনার জীবনের কিছু কষ্ট, কিছু সুখের স্মৃতির কথা বললেন, আপনার মায়ের ইনফ্লুয়েন্সার কথা বললেন। কিন্তু এবার আমি একটু তরুণ ফারুকীর কাছে যেতে চাই, যে ফারুকী একসময় বোহেমিয়ান টাইপের। তরুণ মানে কি আমি এখন কি তেলে এই যে সাদা এখনো তো আমি তরুণ হয়ে গেছে, এখনো তো আমি তরুণ নাকি? আচ্ছা, তরুণ, উনার ভাষ্যমতে উনি তরুণ, অবশ্যই তরুণ। সেই ফারুকীর কথা জানতে চাই, যে খুব বোহেমিয়ান ছিল, শাহবাগে বসে থাকতো, আড্ডা দিত, নানা কিছু করতো। আমার মনে হয় ওই দিনগুলোর কথা টেলিভিশনে কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। আমাদের অডিয়েন্স খুবই লিবারেল। না, লিবারেল বুঝতে পারছি, কিন্তু না, ওই দিনটা খুব, ওই সময়টা খুব। আপনি মানুষের বায়োপিক বানাচ্ছেন বলে অভিযোগ করছে, আপনার বায়োপিকে তো ভবিষ্যতে কেউ বানাচ্ছি না। না, ওইটা নিয়ে তো আসবো পরে। আপনার ভবিষ্যতেও তো কেউ বায়োপিক বানাতে পারে, নিশ্চয়ই বানাবে। তাহলে এগুলো একটু জানতে হবে না? ওই সময়টা ছিল কি, আমার শাহবাগে যাওয়াটা এক অদ্ভুত কারণে হয়েছে। সেটা কি, নাখালপাড়া থেকে একটা ছেলে, নাখালপাড়া মধ্যবিত্ত ঘিঞ্জি এলাকা থেকে বের হয়ে শাহবাগে গেছে, একটু আর্ট কালচার করতে গেছে, নিজেকে খুব ইন্টেলেকচুয়াল, একটু আর্ট কালচার করা, মানে এই যে নিজেকে এক্সপ্রেস করার একটা চেষ্টা পৃথিবীর কাছে। তো ওখানে গিয়ে আমি যেটা দেখলাম যে আমার পড়াশোনার মানটা অনেক কম। আমি আপনাকে একটা কথা বলি, 2007 সালে যখন আপনার নাটকের সময় আমার পরিচয় আপনার সাথে, সেই ফারুকী এবং এই ফারুকের মধ্যে একটা বিশাল তফাৎ আছে, সেটা হচ্ছে পড়াশোনা এবং জানা। পড়াশোনা তো সংরক্ষণ করতে হবে আপনাকে, এর কোনো বিকল্প নাই। এবং আমার মনে হয় যে আমি এখন পাবলিক লাইব্রেরিতে যেতে পারি না, এটা সত্য, কিন্তু এখনো দিনে কতবার যে আমি গুগল বাবা যে দ্বারস্থ হই, এমনকি জানা বিষয় আমি আরেকবার রিচেক করার জন্য আই ট্রাই টু গুগল, এবং দেখি কি গুগল বাবা যে এবার অনেক ভুলও তথ্য দেয়, সব ভুল তথ্য আসে চলে আসে, করতে জানতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক। তো ওখানে যাওয়ার পরে আমার অনেক বন্ধু বান্ধব হলো। কিন্তু ফিল্মের প্রতি তো আগ্রহ আপনার মধ্যে তারেক মাসুদের সাথে পরিচয় হওয়ার পর থেকে হয়েছিল? না, ঠিক তা না। ফিল্মের প্রতি আমার আগ্রহটা হলো কি, আমি শাহবাগে গিয়ে যখন আমার প্রথম, তখন ইচ্ছা ছিল একটু কবি টবি হবো আর কি। তো কিন্তু কবিতা লিখেছেন, কিন্তু গোপনে লিখেছি, লজ্জায় কোথাও মানে দিতে পারিনি যে আমি যে কবি, এটা যে ছাপাবো, এই লজ্জায় আমি। আছে কোথায় কবিতাগুলো? এটা বোধহয় কোথাও আছে। তো এখন এরপর আমি ছেপেছি কিছু। তো এখন আমি কি করব, ওই সময় আমার বন্ধুত্ব হলো অনেকের সঙ্গে, তার মধ্যে আতিক ছিল, ও আমাকে নিয়ে গেল
ধানমন্ডি 2 নম্বর রোডে, তখন ইন্ডিয়ান হাই কমিশন কালচারাল সেন্টার ছিল, গেটে ইনস্টিটিউট ছিল ওখানে। তো ওখানে ওর সঙ্গে যেতে যেতে ছবি দেখতাম। তো ছবি দেখতে দেখতে মনে হলো বাহ ভালোই তো লাগে, এটা অন্য জগৎ। এবং একটা সময় মনে হলো আরে এটা তো আমিও পারবো। তো তখন প্রতিদিন ছবি দেখা শেষে রিক্সায় করে আমরা ওখান থেকে শাহবাগ এলাকা আসতাম, ঘুরতাম, এবং প্রতিদিন একটা করে যে চাপাবাজি করতাম। আদিকে বলতাম আচ্ছা আমি তো একটা স্ক্রিপ্ট লিখছি শর্ট ফিল্মে, জানিস গল্পটা হচ্ছে এরকম, বলে ওখানে ইনস্ট্যান্ট গল্প বানাতাম। তো এই প্রতিদিন যে একটা করে গল্প ম্যানুফ্যাকচার করতাম, গল্প উৎপাদন কারখানা, এটা করতে করতে আমার মনে হয় যে সিনেমার প্রতি একসময় তৈরি করি, সিনেমার প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে। কিন্তু সেটাও যে তৈরি করতে পারবো বা তৈরি করা যায়, কনফিডেন্সটা ছিল না। কনফিডেন্স না, আমাদের সময়টা তো এরকমই ছিল। ছবি বানাবা এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। অর্থেরও তো ব্যাপার আছে, শুধু অর্থ না, ছবি বানানো এত সহজ না। ফলে পুরো জিনিসটা একটা নেগেটিভিটির উপরে ছিল আমাদের মাথার উপরে। ওই সময় আমি কবি বেলাল চৌধুরীর সঙ্গে খুব আড্ডা দিতাম, এবং আমার জীবনে একটা বড় ভূমিকা রেখেছেন বেলাল ভাই। আমাকে নানাভাবে সমৃদ্ধ করা, ঋদ্ধ করা, ওনার জীবনের অভিজ্ঞতাগুলো আমাকে শেয়ার করা, এগুলোর মধ্য দিয়ে আমি মনে করি যে আমার একটা বড় পরিবর্তন। আমি জানি যে ফিল্ম তো শুরু করেননি, প্রথমে নাটকে গেছেন, এবং আপনার প্রথম নাটকটি রিজেক্ট হয়েছিল আতিকুল হক চৌধুরীর কাছে। সেটাতে আমি যাচ্ছি, সেটার আগে তখন বেলাল চৌধুরী তখন বিভিন্ন জনের সঙ্গে দেখা হলে বলে আচ্ছা ও হচ্ছে ফারুকি, অসম্ভব মেধাবী ছেলে। এখন এটা বললে তো আমি লজ্জা আরো কুকড়ে যাই। তখন আমার কাছে মনে হচ্ছে আমি যে মেধাবী তাহলে তো এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। মানে তো এখন হয় কি, আপনি যখন ওটা হচ্ছে ওই ছোট বাচ্চার মতো, আমি ধরেন বাড়ির যদি ছোট বাচ্চাকে অন্যরা সবাই যদি তালি দিয়ে বলে এই তুমি তো খুব ভালো নাচতে পারো, নাচো তখন ওদের মুখ রক্ষা করার জন্য তো আমাকে নাচতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে তো আমাকে আসলে ভালো কিছু করতে হবে, কিন্তু আমি তো জানি না যে আমরা ভালো কিছু করবো, আই ডোন্ট নো হাউ টু ডু ইট। তখন আমি একটা স্ক্রিপ্ট লিখলাম ওয়েটিং রুম নামে, যত গৃহ গল্প আছে এটা বলে। তো সেটা আমি পড়ে শোনালাম বেলাল চৌধুরীকে, ওনার ধানমন্ডির অফিসে, ইন্ডিয়ান হাই কমিশনের অফিসে। বেলাল ভাই খুব ধ্যান করে শোনে এবং মুগ্ধ হয়ে বলে অসাধারণ, এক একটা দৃশ্য শোনে আর বলে অসাধারণ। এবং প্রতিদিন আমি একটা দুইটা দৃশ্য শোনাই, ওটার উপঢৌকন বা ওটার পুরস্কার হিসেবে উনি আমাকে ধানমন্ডির 3 নম্বর না 4 নম্বর রোডে একটা খুব ভালো ঘরোয়া খাবার, মানে একটা বাড়ির ভিতরে খাওয়ার দোকান ওখানে ছিল, খাওয়াতেন। হ্যাঁ ওখানে নিয়ে যে খাওয়াতেন। এবং তারপরে আমি ওনার সঙ্গে হাঁটতাম, এবং যাওয়ার সময় উনি 500-1000 টাকা আমার হাতে দিয়ে দিত। তখন তো আপনার পকেটও পুরো খালি ছিল। উনি বুঝতো যে এই মাল খুবই অভাবী, ফলে উনি ওই 500-1000 এরকম বহু টাকা আমাকে উনি দিয়েছেন এই জীবনে। পরে আমি ধার দেনা করে বিভিন্ন জায়গা থেকে একটা প্রোডাকশন করলাম ওয়েটিং রুম নাম, যেটা ইটিভিতে জমা দেওয়ার পরে এটা রিজেক্টেড হয়ে গেল। এবং ওইটা করার ক্ষেত্রে অনেকেই ধার দেনা ছাড়াও তখন ওই মুহূর্তে খালেদ খান আমাকে অনেক হেল্প করেছিলেন, উনি একটা অভিনেতাও ছিলেন, প্লাস নানাভাবে হেল্প করেছিলেন। তো ওটা জমা দেওয়ার পরে রিজেক্টেড হলো। আমি তো আবার বুঝলাম যে আমার এই জীবন আমার নয়, এই ছবি টবি এগুলো আমার দিয়ে হবে না। আমি আমার আগের জীবনে ফিরে গেলাম, যেখানে শুধু আমরা আমাদের জীবন মাইকে পরিপূর্ণ, মানে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এই লাইফে চলে গেলাম, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ আমাকে দিয়ে হবে না, আমি বুঝে গেছি। তো আমি গিয়ে ওখানে শুরু করলাম এইসব কাজ, আড্ডাবাজি এবং রাজাউজির মারতে শুরু করলাম। 2-3 মাস পরে হঠাৎ ইটিভি থেকে একটা ফোন, রাহবার খান ফোন করলেন যে আমাকে ইটিভিতে দেখা করতে বলছে। কেন, কি বিষয়? তো আমি গিয়ে যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে কাজটা তারা রিজেক্ট করেছিলেন ওয়েটিং রুম, সেটা এখন তারা কিনতে চান। তো আমি বুঝলাম না যে কি, আমার জীবনে কিন্তু এরকম সব অনেক, মানে আমি শুরুতে অনেক চরম ধাক্কা খাই, এবং এরপর আবার খুবই কাকতালীয় সব ঘটনা ঘটতে থাকে। এটা আমি জানি না কিসের যোগাযোগ এটা। তা আমি পরে যা আবিষ্কার করলাম যে ইটিভির ম্যানেজমেন্ট ফরহাদ মাহমুদের নেতৃত্বে একটা সিদ্ধান্ত নিল হঠাৎ করে যে তাদের মানে প্রিভিউ কমিটি কীরকম পারফর্ম করছে সেটা দেখার জন্যে প্রিভিউ কমিটি যে প্রোডাকশনগুলো রিজেক্ট করেছে সেগুলো তারা দেখার সিদ্ধান্ত নেন। এবং সেগুলো দেখতে গিয়ে সেখান থেকে তাদের মনে হচ্ছে যে এই প্রোডাকশনটা তারা কিনতে চান। এবং শুধু কিনলেন তা না, কেনার পরে ওনারা বলে দিলেন যে ফরহাদ মাহমুদ আমাকে এক পর্যায়ে এরকম লাইসেন্সই দিলেন যে আপনি যখন যা ইচ্ছেগুলো করেন, ওই শাহবাগে বসে সব যা করেন ওগুলো করার দরকার নেই, এখানে আপনি সব করতে থাকেন, কাজ করেন। তো আমি 3 দিন পরে গিয়ে বললাম যে কাজ তো করবো, কিন্তু এর তো স্ক্রিপ্ট জমা দিতে বলে, আমি তো স্ক্রিপ্ট লিখতে পারি না, মানে আমার তো স্ক্রিপ্ট লিখলেও ওটা ঠিক থাকে না। আচ্ছা কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো একটা কিছু জমা দেন, উপরে খালি নামটা দিয়ে দিন, তারপরে দেখা যাবে। তো এরপরে আমি এই থিওরি করলাম, স্ক্রিপ্টে যে কোনো রকম একটা। আপনি বহুদিন যাবত স্ক্রিপ্ট ছাড়া চলেছেন, কিন্তু এবার আপনার ফিল্মে আপনি স্ক্রিপ্ট নিয়ে নেমেছেন, এবং স্ক্রিপ্ট ছাড়া চলার ব্যাপারটা আপনি অনেকবার অজুহাত, মানে কৈফিয়ত দিয়েছেন দর্শককে, ভাষার ক্ষেত্রে স্ক্রিপ্ট না থাকার ব্যাপারটা। আরেকবার কি একটু খুব সংক্ষেপে দিয়ে দিবেন? স্ক্রিপ্ট কেন আমি মেনটেন করেন না? আচ্ছা সেটার আগে আমি ওটা শেষ করি। তো তখন
ওখান থেকে তারা এই প্রোডাকশনটা নেন এবং আমাকে লাইসেন্স দিলেন। এবং আমি মনে করি আমি এই ফাঁকে এই সুযোগে ফরহাদ মাহমুদ, এস মাহমুদ এবং একুশে টেলিভিশন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি মনে করি তারা যদি আমাকে বিস্তর ভুল করার সুযোগ না দিতেন তাদের টেলিভিশন চ্যানেলে, আমি কখনোই কাজ করা শিখতে পারতাম না। আচ্ছা, এবার আমরা একটু ওই প্রসঙ্গটা শুনি যেটা আপনার স্ক্রিপ্ট ছাড়া, যে প্রসঙ্গটা নিয়ে অনেক নাট্য পরিচালকরাও সমালোচনা করেন, এখনও অনেক সমালোচনা করেন, যে যেমন সেদিনই আমি নাম বলবো না, সে বলছিলেন, বিখ্যাত নাট্য পরিচালক বলছিলেন যে বাংলাদেশের নাটকে এখন যে ধ্বংসের মুখোমুখি মানুষজন, যে স্টার প্লাস, জি বাংলা, জি জলসা চলে যাচ্ছে, এটার পেছনে আপনি বা ভাই ব্রাদারদের একটা বড় ভূমিকা রয়েছে। নাটকটাকে আপনারা খুব পথে ঘাটে নামিয়ে এনেছেন বোধহয়, এরকম একটা ভাষা আছে। যারা বলেন তাদের কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে, যিনি বলেন ওনার নামটা জানলে আমার সুবিধা হতো, এই কারণে তাহলে বলতে পারতাম যে খোঁজ নিয়ে দেখা যেত উনি গত 1 বছরে মিনিমাম 60টা প্রোডাকশন বানিয়েছেন, তার একটাও কেউ দেখে না। 60 প্রোডাকশনস প্রবাবলি হি অর শি মেড, যার একটাও কেউ দেখছে না। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে বাংলাদেশের টেলিভিশন এই পর্যায়ে নেমে গেছে, আমাদের ভাই ব্রাদাররা তো কেউ ইন্ডাস্ট্রিতে নাই, কেউই টেলিভিশনে কাজ করে না এখন। আপনারা কি করছেন? প্লিজ ডু সামথিং। বাংলাদেশের টেলিভিশনের প্রোডাকশন এখনও যদি কেউ দেখে, যে প্রোডাকশনগুলো দেখছেন সব বাংলাদেশের এই প্রজন্মের, শুধু আমার ভাই ব্রাদার না, মানে আমাদের সময়ে যারা একসঙ্গে বড় হয়েছে কাজ করে, সেটা গিয়াসুদ্দিন সেলিম হোক, অমিতাভ হোক, যেই হোক, সুমন হোক, অনিমেষ হোক, এবার আপনাকে প্রশ্ন আমি শেষ করি, অনিমেষ হোক, এদের কাজই দেখে। আর যারা বলছেন যে এদের কারণে হয়েছে, তাদের কাজ কখনোই দেখতো না, এখনও কেউ দেখে না। এক। দ্বিতীয়ত, বাংলাদেশ টেলিভিশন কেন ধ্বংস হয়েছে সেটার প্রশ্নের উত্তর এই ফিল্ম মেকাররা না, সেটার প্রশ্নের উত্তর নিহিত রয়েছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যারা ম্যানেজ করে। মার্কেটিং ডিপার্টমেন্ট কি ক্ষতি করেছে, প্রোগ্রাম ডিপার্টমেন্ট কি ক্ষতি করেছে, এবং যখন আমাদের বিজ্ঞাপনও বাইরে চলে যায় এবং বিজ্ঞাপনের প্রেসার ঘাড়ে পড়ছে, সেটার উত্তর আমার কাছে আছে, সেটা আমি দীর্ঘ আলোচনা করব। আরেকদিন আমরা পলিটিক্যাল টক শোতে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু ফারুক ভাই, তাহলে স্ক্রিপ্ট নিয়ে আসছি, স্ক্রিপ্টের ব্যাপারটা এবং এই প্রসঙ্গ যে আপনারা কেন আসলে সব শুদ্ধ নাটক থেকে চলে গেলেন। স্ক্রিপ্ট নিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে এই যে বাংলাদেশের দর্শক কি দেখে কি দেখে না যারা বলছে, যখন স্টার প্লাসের যুগেও যখন বলা হতো স্টার প্লাস ছাড়া কেউ দেখে না, তখন 51 ছিল বাংলাদেশের সবচেয়ে পপুলার সিরিয়াল, 69 ছিল সবচেয়ে পপুলার সিরিয়াল। 2007 যখন বললো যে, আমি যখন সাগর ভাইকে 420 প্রস্তাব নিয়ে গেলাম, উনি বললেন যে এখন ইন্ডিয়ান সিরিয়ালের যুগে কে পলিটিক্যাল সিরিয়াল দেখবে, আমরা বানানোর পরে 420 বাকিটা তো ছিল ইতিহাস। তার মানে আপনি মনে করছেন যে মূল ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্ট এবং মেকিং, মূল বিষয়টা হচ্ছে আপনাকে কন্টেন্ট ভালো করতে হবে। আরেকটা কথা বলি, বাংলাদেশে যেসব গল্প বলা হয় যে দেখে না, এগুলো ভুল কথা। আপনি গিয়ে দেখেন যে আরমান ভাই সিরিজ কি পরিমাণ লোক দেখছে ইউটিউবে, আপনি গিয়ে দেখেন যে তাহসান তিশার প্রোডাকশনগুলো কি পরিমাণ লোক দেখে না, আপনি গিয়ে দেখেন যে ছিন্ন নামে ওয়াহিদা নামে একটা প্রোডাকশন বানিয়েছে, কি পরিমাণ লোক দেখেছে। আপনি যখন একটা ভালো কাজ করবেন, সেই কাজের দর্শক আছে। এবং বাংলাদেশের কাজের দর্শক শুধু বাংলাদেশে না, যেই কথা বাংলাদেশের মিডিয়া কোনোদিন বলে না, বাংলাদেশের কাজের দর্শক ভারতে অভূতপূর্ব। আমি এবার কিছুদিন আগে তিশা সহ ভারতে গেছিলাম, মুম্বাইতে ছিলাম, কলকাতাতে ছিলাম। আমি অনেকগুলো ছবি সহ ফেসবুকে দিয়েছি, স্ট্যাটাসে গল্পগুলো শেয়ার করেছি। কলকাতার মানুষ যারা মুম্বাইতে আছে বা কলকাতাতে আছে, তারা কি পরিমাণ ভাবে এসে হুমড়ি খেয়ে পড়ছিল তিশার কাছে এবং দেখাচ্ছে দেখেন মোবাইলে তার কোন কোন প্রোডাকশন আছে রাখা। তারা এসে বলে যে আমরা আপনাদের কাজ দেখি, আমরা আমাদের কাজগুলো দেখি না, কারণ আমাদের কাজগুলো বোরিং। সমস্যা হচ্ছে এই যে ইউটিউবে সাইলেন্ট ভিউয়ার আছে, আমার তো টেলিভিশন ওখানে চলে না, ইউটিউব চলে। ইউটিউবে যে সাইলেন্ট ভিউয়ার আছে, এদেরকে আমরা কখনো অ্যাকনোলেজ করিনি। আমাদের মিডিয়া কখনো বলেনি, কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেনি যে আমাদের ওখানে ভক্ত আসলে কিভাবে তৈরি হচ্ছে, এরা কারা দেখছে। এবং তারা যে বলছে আমরা আমাদের জি বাংলা দেখি না, আমরা এগুলো দেখি, এই কথাটা আমাদের মিডিয়া লেখেনি। আমি মনে করি এটা মিডিয়ার একটা প্রোপাগান্ডা ছিল, উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা, যাতে লোকজন ওটা দেখে। না, সেই বিষয়ে আমি আপনার সাথে অবশ্যই ডিবেট করবো, কারণ এখানে আমার অনেক দ্বিমত আছে। কিন্তু আমার অনুষ্ঠানের সময় তো সংক্ষিপ্ত, আমি একটু স্ক্রিপ্ট প্রসঙ্গে চলে আসি, কারণ আমি আপনার ব্যক্তিগত জীবনে টোকঝাক করতেই চাই। আচ্ছা, স্ক্রিপ্টের প্রসঙ্গটা ইজ ভেরি সিম্পল। আমি মনে করি যারা এটা বলে, এটা অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দেয়। পৃথিবীতে 2 রকমের পরিচালক আছে। সত্যজিৎ রায় সবকিছু স্টোরি বোর্ডে লিখে রাখতেন, আব্বাস কিয়ারোস্তামি জীবনে কোনোদিন স্ক্রিপ্ট কিছুই করেননি। শেষ পর্যন্ত নির্ভর করছে আপনি কি বানাচ্ছেন, আপনি কি পদ্ধতিতে বানিয়েছেন, এটা কিছুতেই ম্যাটার করে না। ঠিক আছে ফারুক ভাই, আমরা এইটি আরেকদিন মিডিয়াতে আলোচনা করব, দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। কিন্তু আমি আপনার একটু বললাম না, ব্যক্তিগত জীবনে একটু টোকঝাক করতেই চাই। এবং মানুষের বড়ই আগ্রহ আপনার বিষয়ে, বিশেষ করে ডুবের যে কন্ট্রোভার্সিয়াল ইস্যুটা। আপনি বলেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন এটা বায়োপিক না। মেহের আফরোজ শাওনও এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। কি বলবেন আপনি শিলার কথাটা কেন বলছেন? শিলাও বক্তব্য দিয়েছে। এর মধ্যে কিন্তু রয়েছে যে আমাদের মিডিয়া সচেতনভাবে হুমায়ুন আহমেদের জীবনের একটা অধ্যায়কে মুছে দিয়েছে। না, আমরা মুছে দেইনি, এটা ভুল কথা। হ্যাঁ, তারপর বলেন। না, আমি জানতে চাচ্ছি আসল ইস্যুটা কি। এবং রোকেয়া প্রাচী একটা ইতোমধ্যে, আমি তার প্রশ্নের
ব্যাপারে উত্তর দিতে চাই না, কোনো আগ্রহ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমি বলেছি এর আগেও, এটা যদি হুমায়ুন আহমেদের বায়োপিক হতো তাহলে আমরা ঘোষণা দিতাম এটা হুমায়ুন আহমেদের বায়োপিক। এটা কখনোই হুমায়ুন আহমেদের বায়োপিক আমরা দাবি করিনি, এখনও করছি না, ভবিষ্যতেও করব না। এখন কাজটা দেখতে গিয়ে যদি লোকের মনে হয় আমরা তার জীবনের কোনো ঘটনা বা কারো জীবনের কোনো ঘটনা দ্বারা ইন্সপায়ার্ড হয়েছি, সেটা কাকতাল মাত্র, এবং সেটা তারা বিবেচনা করবেন। দেখার বিষয় হচ্ছে আপনি যখন ছবিটা দেখবেন, ছবিটা দেখে আপনার উপলব্ধিটা কী দাঁড়াচ্ছে। আমি যে গল্পটা বলার চেষ্টা করেছি সেই গল্পটা আপনাকে কিভাবে স্পর্শ করেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনি ছবিটা দেখার আগ পর্যন্ত বুঝতে পারবেন না বা বিচারও করতে পারবেন না যেটা আপনাকে কিভাবে স্পর্শ করছে। ফারুক ভাই, আপনি তো জানতেন এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু উঠতে পারে, তা তো সমস্যা নাই তো কোনো। আপনি এটা জেনে শুনেই জেনে শুনেই কিছু নাই তো, মানে হচ্ছে আপনি গল্প নির্মাণের প্রক্রিয়াটা কি, গল্প দুই রকম ভাবে হয়। বেশিরভাগ গল্প লেখকের দিকে আপনি তাকালে, এমনকি হুমায়ুন আহমেদের অজস্র গল্পের দিকে আপনি দেখবেন যেগুলো আশেপাশের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে করা, এবং যে কারণেই যেগুলো আমাদের এত প্রিয়। আমার তো এরকম একটা উপন্যাস দেখতে ভালোই লাগতো যে উনি বাদশাহ হুমায়ুন নিয়ে লিখেছেন। আমার তো বাদশাহ হুমায়ুনের চেয়েও ওই হুমায়ুনকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আকর্ষণীয় চরিত্র মনে হয়। এখন গল্প নানাভাবে তৈরি হয়, আপনি আপনার অভিজ্ঞতা থেকে লিখতে পারেন, আশেপাশে যা দেখেছেন। এখন দেখে আপনি যদি ক্লেম করেন যে এটা অমুকের জীবন থেকে নিয়েছি, তাহলে আপনাকে সত্যকে অনুসরণ করতে হুবহু যা ঘটেছে, এবং ওই ব্যক্তির অনুমতি নিতে হবে বা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কারো তার পরিবারের লোকজন অনুমতি নিতে হবে। কিন্তু আপনি দাবি করছেন যে এটা আমরা তো বায়োপিক বানাইনি, তাহলে এটা এই কথাটা কোত্থেকে আসছে? দর্শক বোধহয় ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন, তবে আমরা অবশ্যই হলে যে সিনেমাটা দেখবো আরো 3-4 মাস লেগে যাবে তো বোধহয়, না? এটা আমরা এখনো জানি না, দেখি। আচ্ছা, এটা উনি রহস্যের মধ্যেই রাখবেন, সবকিছুই রহস্য। একটা বিরতি আমাকে নিতে হবে, কিন্তু বিরতির পর আমি ফিরে এসে আপনার জীবনের যে গোপন কথাগুলো। আমার আর কোনো গোপন কথা নাই। ফারুকী ভাই বলছেন যে উনি একেবারে খোলা খাতার মতো পরিষ্কার, কিন্তু আমার অনেক খোলা খাতার মতো পরিষ্কার না, যেটা গোপন আছে সেটা বলা যাবে না। গোপন কথাটি হবে না গোপন। আসছি একটা বিরতি নিয়ে, যে জলে আগুন জ্বলাতে। আচ্ছা, যে জলে আগুন জ্বলাতে আমি সামিয়া রহমান, এবং আমার সাথে আছেন বিখ্যাত কি বলবো নাট্য নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা, আর কি কি প্রেমিক পুরুষ রহিম মিয়া। হ্যাঁ, আমি ওনার প্রেমের গল্প শুনতে চাই, এবং ফারুকী ভাই এক জীবনে যে কত শত প্রেম করেছেন, তাই কি আমি জানতে চাচ্ছি। আমি তো জানি না, আমি সংখ্যা চাই না, আমি কন্টেন্ট জানতে চাই। কন্টেন্ট জানতে চাই? কন্টেন্ট তো এর কি লাইভ টেলিভিশনে কি কন্টেন্ট বলা যায়? না, অসুবিধার কিছু নাই। আপনার বায়োপিক হবে তো ভবিষ্যতে ফারুকী ভাই, আপনার বলতে হবে। বায়োপিক যে যার মতো করে ব্যাখ্যা করে বানাবে, অসুবিধা কি? তখন আপনারা এবার মামলা করে দিবেন। না না, আমার কেউ, আমি বলে যাবো, কেউ মামলা করবে না। না, শুনতে চাই ফারুকী ভাই সেই সময়ের গল্প, এবং আমি জানি আমাদের অনেক আশেপাশে সঙ্গীত শিল্পী আছে, তারপরে অভিনেত্রী আছে, যাদের সাথে আপনার দীর্ঘ সময় একটা সম্পর্ক ছিল। তিশার ব্যাপারটা তো পরে আসবে, তিশারটার সাথে পরিণতি হয়েছে, এবং আপনি খুবই লাকি, কারণ তিশা খুবই একটা ইনোসেন্ট মেয়ে। কে লাকি আসলে সেটা পরের ব্যাপার, আমি লাকি আসলে। হ্যাঁ, অবশ্যই আপনি লাকি, কিন্তু আমি সেই ঘটনাগুলো শুনে তিশার ঘটনায় আসছি। কোন ঘটনাগুলো? ওই যে কি যেন গোপন গোপন আমার প্রেমের তো আসলে ক্রাশ, প্রেম কোনটা? ক্রাশ, দেখেন একটা কথা বলি, এখন প্রেমিক পুরুষ রহিম মিয়া, তার তো অনেক প্রেম থাকতেই পারে, তার ক্রাশও থাকতে পারে। এটা তো শুনি না ঘটনাগুলো, আপনি ওই যে যেমন করে বাজারে টাকা চুরির সময় গল্প বানাতেন, তেমনি এখানে গল্পগুলো এখানে গল্পটা বলতে মুশকিল হচ্ছে, এখানে তো আরেকটা চরিত্র জড়িত আছে, ফলে তার অনুমতি না নিয়ে তাদের সম্বন্ধে ফ্যাক্ট বলছেন না। কিন্তু মজার ব্যাপার, দর্শক আপনারা জানেন না, উনারই এক প্রাক্তন প্রেমিকা উনার কাছে তার বাচ্চাদের নাম দিতে বলেছিলেন। কি দুর্ভাগ্য। ভালো তো এটা না, প্রেমের ব্যাপারটা আমি মনে করি যে, আমি একটা কথা বলতে চাই শুধু, হ্যাঁ আমি অনেক নারীর সঙ্গে আমার প্রেম হয়েছে বা বন্ধুত্ব হয়েছে, হ্যাঁ হয়েছে, এবং আমি মনে করি সবগুলো কোনো না কোনোভাবে আমাকে মানুষ হিসেবে সমৃদ্ধ করেছে, মানুষ হিসেবে আমাকে নানাভাবে ইমোশনালি বা ইন্টেলেকচুয়ালি। কিন্তু যখন ছ্যাঁকাও খেয়েছেন তখন কিন্তু একেবারে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন। কান্না এবং হতাশাও মানুষের জীবনে দরকার আছে, মানসিক বিকাশের জন্য ইউ নিড টু ক্রাই সামটাইমস। আচ্ছা, তাহলে আমি জানতে চাই, প্রতিটা সম্পর্কে কি আপনি ধরা খেয়েছেন নাকি আপনি ধরা? দুই রকম হয়েছে, দুই রকম হয়েছে। কখনো আমি রিসিভিং এন্ডে ছিলাম, কখনো আমি গিভিং এন্ডে ছিলাম।
সো এটা খুবই ফারুকী ভাইয়াকে নিয়ে বায়োপিক বানানো যাচ্ছে না, উনি কিছুতেই প্রকাশ করবেন না, কিন্তু আমি জানি তিশা সব জানে। হ্যাঁ, জানা ভালো। অতীত চর্চা করেন না তিনি, তার প্রেম কাহিনীগুলো আসলে তার কাছে মৃত, কিন্তু তার কাছে যে প্রেম কাহিনীটা এখন একেবারে খুব উজ্জ্বল হয়ে আছে সেটি তিশা। এবং আপনি সব সময় বলে থাকেন যে আপনার জীবনে একটা ব্লেসিংস হচ্ছে তিশা আসা, এবং আপনার জীবনে আরও একটা ব্লেসিংস হচ্ছে যে আগের সম্পর্কগুলো পরিণতি না পাওয়া, তাহলে তিশার সাথে আপনার এই সম্পর্কটা হতো না। আমি তাদের কাউকে খাটো করছি না, কিন্তু তিশার সঙ্গে তিশাকে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং জানা আমার জন্য ইজ এ ব্লেসিং। এবং আমি ওর মতো সত্যিকার অর্থে আমি ওর মতো ভালো মানুষ না, এবং আমার বিপদে আপদে দুর্দিনে ওই ভালো মানুষটা আমার পাশে ঝাঁপিয়ে পড়া, এটা আমি মনে করি আমার একটা, আমি নিশ্চয়ই আমার আব্বা আম্মা আমার জন্য অনেক দোয়া করেছেন, বা আমি কোনো ভালো কাজ করেছি তার কারণে হয়তো আমি। এবং ফারুকী ভাই একটা জিনিসও বলেছিলেন, একটা সময় তার অনেক অভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে, তার প্রাক্তন প্রেমিকারা অনেকেই তার হয়তো অর্থের কারণে তাকে ছেড়ে গেছেন বা তার ডিগ্রির কারণে ছেড়ে গেছেন, কিন্তু তিশা সবসময় হাতটি ধরেছিলেন। এবং তিশার সাথে যখন আপনার পরিচয় তখন আপনার কিছুই ছিল না, একেবারে শূন্য অবস্থা। আমার তখন আমি জানি না তারা কেন ছেড়ে গেছে, এটা আমি জানি না, তবে তিশার সঙ্গে যখন আমার পরিচয় তখন আমার ব্যাংকে মাত্র 26,000 টাকা ছিল, আমার কোনো ডিগ্রি নাই, কিচ্ছু নাই, পড়াশোনা নাই। সেখানে সে ঝাঁপ দিয়ে, তিশা শুধু আমার পাশে দাঁড়িয়েছে তা না, আমি মনে করি তিশা আমাকে অ্যাজ এ হিউম্যান বিং, বেটার হিউম্যান বিং হওয়ার পিছনে সাহায্য করেছে। আমি আগে অত্যন্ত রাগী ছিলাম, এখনো আমার রাগ আছে, আমি অত্যন্ত রাগী ছিলাম, সেই রাগটা যদি কিছু দূর। এবং আপনি জানেন না, আপনার সাথে যখন আমার গন্ডগোল হয় তিশা কিন্তু আমার মিটমাট করার চেষ্টা করে, এত লক্ষ্মী মেয়ে। তো আমার যত আমার এই রাগ কমানো বা যে কোনো, আমি যখন কোনো কিছু ভুল করি এটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষটা হচ্ছে তিশা। এবং সিরিয়াসলি আমি মনে করি আমি ব্লেসড যে ওর সঙ্গে পরিচয় হয়েছে, এবং এই মানুষটা আমার বউ। তার মানে দর্শক, তার মানে মোস্তফা সরোয়ার ফারুকী আসলে ভাগ্যবান তিশার মতো মেয়েকে তার জীবনে। ইয়েস, আই মিন ইট। একজনকে দেখা দেয় এই তিশার জামাই যাচ্ছে, তো আমাকে একজন আমার পাশে দাঁড়ানো ছিল, উনি বলে আচ্ছা সবাই যে বলে তিশার জামাই আপনি এটা কি বলেন, আই ফিল প্রাউড। আচ্ছা ফারুকী ভাই, আপনার জীবনে পুরস্কারের ঝুলি অনেক, একসময় নিজে যে অনুষ্ঠানে নিজের ফিল্ম দিতে চেয়েছিলেন সেই অনুষ্ঠানগুলোতে এখন আপনাকে জাজ হিসেবেও ডাকছে, এটা আপনার জীবনে অনেক বড় পাওয়া নিশ্চয়ই, আমি জানি না, কিন্তু আপনি কি নিজেকে সফল মনে করেন? এটা এখন বললে আপনার কাছে মনে হবে যে আমি টেলিভিশন ক্যামেরার সামনে বানিয়ে বিনয়ী হওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি তো জানেন আমি দুর্বিনীত, রাইট? হ্যাঁ, আপনি খুবই উদ্ধত, অ্যারোগেন্ট, অহংকারী একটা মানুষ। হ্যাঁ, এখন আমি আসলে সত্যিকার অর্থে, আমি এটা কিছুদিন আগে এক জায়গায় বলেছি যে ভ্যারাইটি নামে একটা আমেরিকান ম্যাগাজিন আছে, পৃথিবীর নাম্বার 1 ফিল্ম ম্যাগাজিন বলে, ওখানে ওদের একটা আমার নতুন ছবি প্রসঙ্গে একটা ইন্টারভিউ করছিল। তো সেখানে ও আমাকে একবার জিজ্ঞেস করলো যে তুমি ইউ হ্যাভ মেনি প্রজেক্টস, তুমি একটা ছবি শুটিং পোস্ট প্রোডাকশন আছো, আরেকটা লঞ্চ করছো, এরপর আরেকটা এর আগে স্ক্রিপ্টের জন্য অ্যাওয়ার্ড পেয়ে বসে আছো, এরপর আবার ইমনের ছবি প্রডিউস করছো, ইউ আর ডুইং সো মেনি থিংস এট দ্য সেম টাইম, ওয়াই? তো তখন আমি ওদেরকে একটা উত্তর দিয়েছিলাম, আমি মনে করি সেটার মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর আছে। আমি তখন তাদেরকে বলেছিলাম যে আমি আসলে আই এম নেভার ট্রিগার্ড বাই হোয়াট আই হ্যাভ ডান ইন দ্য পাস্ট, মানে আমি যে কাজটা করে ফেলেছি বা যেটাকে আপনার অর্জন বলতে চান কোট আনকোট, যেটা করে ফেলেছি সেটা আমাকে আর বিন্দু মাত্র তাড়িত করে না। যে নারীর প্রেম আমি পেয়ে গেছি তার প্রেম আমার মানে মানে এর বউ বাদে, সেটা আমি চোখের জন্য চোখ বড় বড় করছি, বউ বাদে। আমি বলছি তখন আমি মানে শিল্পের ক্ষেত্রে আমি মনে করি আমি খুবই বহুগামী, এবং একবার কোনো নারীর মানে শিল্পের নারী, আমি বলছি না যে বাস্তব প্রেমের কথা, অ্যালেগরি আর কি, মন পেয়ে গেলে আমি তখন আর ওটা নিয়ে ভাবি না। ফলে আমি সবসময় ট্রিগার্ড হই আমি ভবিষ্যতে কি করতে পারবো। তাহলে আপনি যদিও অতীত ফিরে দেখেন না, সেটা আপনার নিজের কাজের ক্ষেত্রে হলো, কিন্তু আপনার নিজের কাজগুলোকে কখনো মূল্যায়ন করেছেন যে কোন ফিল্মটি আপনার ভীষণ প্রিয় বা কোন নাটকটি আপনার প্রিয় ছিল, নাকি ওগুলো এখন আর একেবারেই তাড়িত করে না? আমি সত্য কথা বলি, আমি আমার অতীত দ্বারা বিন্দু মাত্র, কিন্তু আপনার তৈরি করা ফিল্ম কোনটি আপনার ভালো লেগেছে সেটাও বলতে পারেন না? সেটা বলতে পারি, কিন্তু সেটা তো বদলে যায়, প্রতিবার বদলে যায়। আমার সবসময় প্রিয় ছবিটি সর্বশেষ ছবি। আচ্ছা, ভেরি গুড। কিন্তু আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি তো পরিচালনাতে সবসময় থাকতে চেয়েছেন, প্রযোজনাতে চলে আসলেন কেন? এই ইমনের ছবিটা আমার নিজের ছবি আমি প্রযোজনা করেছি টেলিভিশন। ইমনের ছবিটা প্রযোজনা করার পেছনে মূল কারণটা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে এই চলটা আছে
যে এক ফিল্ম মেকার আরেক ফিল্ম মেকারের ছবি প্রডিউস করবে, একসঙ্গে একটা মুভমেন্ট তৈরি হবে। কারণ আমাদের 1 জন 2 জন 5 জন 7 জন ফিল্ম মেকার দিয়ে কোনো নিউ ওয়েভ তৈরি হবে না। নিউ ওয়েভ করতে গেলে আসলে ইউ নিড 15 to 20 ফিল্ম মেকার্স, সবাই মিলে একসাথে এটা রেনেসার মতো। দেন দ্য নিউ ওয়েভ হ্যাপেন্স। এবং আপনি নিশ্চয়ই খুবই আশাবাদী বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে, কারণ আমি যত চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত যারা ছিলেন আগে সিনিয়র, তারা খুব হতাশা প্রকাশ করেন। কিন্তু আপনি কি তাই মনে করেন যে আমাদের চলচ্চিত্র শিল্প আসলে ধ্বংস হয়ে গেছে, এখান থেকে বের হওয়া যাচ্ছে না, খুব অস্থিরতা, নাকি আসলে সামনে বিশাল একটা সম্ভাবনা আছে? দেখেন, আমার সঙ্গে তাদের একটা বিস্তর পার্থক্য আছে চিন্তার জগতে, কিন্তু তার মানে এই নয় যে তাদের সঙ্গে আমার অশ্রদ্ধা আছে। তাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি। তারা যে কোনোভাবে হোক ধারাটা, সিনেমা বানানোর ধারাটা ধরে রেখেছিলেন বলেই আজকে কিন্তু আমরা এসে নতুন করে ভাবার সুযোগ পাচ্ছি। ফলে আমাকে ভুল বুঝবেন না, আমাদের সিনেমা বলতে আসলে কি ছিল। আমি বলছি না সব সিনেমা, কিছু অসাধারণ কাজ তো ছিলই। জহির রায়হানের অনেকগুলো কাজ ছিল, আজিজুর রহমানের ছুটির ঘন্টা ছিল, অনেকের অনেক অসাধারণ কাজ ছিল। কিন্তু তার বাইরে গড় কি জিনিসটা ছিল? গড় জিনিসটা ছিল বাংলাদেশের ছবি মানে হচ্ছে কলকাতার উত্তম সুচিত্রা ছবিকে নকল করতে হবে, অথবা বলিউডের কিছু ছবিকে নকল করতে হবে, একটু যাত্রার মতো একটা ফরম্যাটটাই ছিল এটা। ফলে এটা দিয়ে আপনি আপনার নিজের কোনো পরিচয় তৈরি করতে পারেননি সারা পৃথিবীতে, এবং সম্ভব না তৈরি করা। এখন যে নতুন ফিল্ম মেকার শ্রেণী আসছে, তারা নতুন করে গল্প বলতে চাচ্ছে। আপনি নিজের পরিচয়ের কথা বললেন না, আপনার জীবনে আব্বাস কিয়ারোস্তামি বা মাজিদ মাজিদি এদের অনেক প্রভাব আছে। তাহলে এই প্রভাবগুলো কি নিজের পরিচয়কে তুলে ধরতে সমস্যা তৈরি করে? আমি জানি না, আমার জীবনে আপনি মানে তাদের দ্বারা প্রভাবিত? আমি ঠিক জানি না, এটা কারণটা বলি আমি আপনাকে। যেমন আমার কাজ নিয়ে যখন রিভিউ করে পৃথিবীর সেরা রিভিউয়াররা, সেটা হলিউড রিপোর্টার হোক, স্ক্রিন ডেইলি হোক বা ভ্যারাইটি হোক, আমি একটা জিনিস দেখতে পাই যে তারা আমার কাজটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকে যে এটাকে কি নামে ডাকবো, এটা কোন জনরার মধ্যে পড়ছে। কারণ তারা যে ফরম্যাটে, কোন ঘরানার মধ্যে তারা ফেলবে, কারণ এটা কোনো ঘরানায় পড়ছে না, এটা একটা লাবরা ঘরানা। বিকজ আমি তো আমার গানটা গাচ্ছি, আমি তো অন্য কারো গান গাচ্ছি না, এবং আমি জানিও না কিভাবে এই আমার ছবিতে স্যাটায়ার আছে, স্যাটায়ার থেকে ধাম করে ছবিটা ইমোশনাল দিকে টার্ন নিচ্ছে। ফলে এটা তো নর্মালি হওয়ার কথা না। নর্মালি তারা যারা জনরা ফিক্স করেছেন, তারা করেছেন এরকম যে স্যাটায়ার মানে স্যাটায়ারই হতে থাকবে, ইমোশন মানে ইমোশনই হতে থাকবে। ফলে আমি তো ওই পদ্ধতিটা জানি না। ফলে আমি আমার গান আমার মতো করে গাই। পৃথিবীতে এই যুগে বসবাস করে আপনি ইনফ্লুয়েন্স না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি যা পড়ি, আমার যে রাম আমার চুল কাটে, আমার নাপিত, আমি তার দ্বারা প্রভাবিত, আমি মাসুদ রানার দ্বারা প্রভাবিত, অনেকের দ্বারা প্রভাবিত। আমি আমার আশেপাশে যেসব মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়, এদের কোনো না কোনো প্রভাব তো আমার উপর পড়ে। কিন্তু এই যে প্রভাবটা পড়ছে, এটাকে আপনি আপনার ভিতরে যে একটা মেশিন আছে, এই মেশিনের মধ্যে প্রক্রিয়াজাত করে কিভাবে বের করছেন, সেটা গুরুত্বপূর্ণ। মানে বীজটা গুরুত্বপূর্ণ, নিজের মতো করে। হ্যাঁ, বীজটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে বীজ থেকে যে মহিরুটা হয় সেটা কিরকম। কারণ মনে রাখবেন, বীজ এবং গাছ কিন্তু একরকম না। এবং আপনার একটা মজার ব্যাপার আছে, আপনার সব নাটক ফিল্মে আমি দেখেছি, সেটা হচ্ছে কেউ ভিলেন থাকে না। একটা মানুষ নিজে ভিলেনও হতে পারে, হিরো হতে পারে। আমি জীবনে যদি একটা হিরো বা ভিলেন পেতাম, তাহলে আমি আমার ছবিতেও হিরো বা ভিলেন থাকতো। কিন্তু আমি ভিলেনের মধ্যেও কখনো কখনো কোথাও মানবিকতা খুঁজে পাই, আমি হিরোর মধ্যেও কোথাও কখনো অমানবিকতা খুঁজে পাই। যেন নতুন যারা আসছে তাদের সম্পর্কে কোনো কিছু বলবেন? নতুন যারা আসছে, যেই অরগোল ভেঙে গেছে, এটা আর আটকে রাখার উপায় নাই। হয়তো গতিটা কম হচ্ছে আসার, কিন্তু আসতেই থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কিছুদিন আগে আমি কলকাতা ছিলাম, সকালবেলা আমি আমার ফেসবুকে একটা মেসেজ পেলাম, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, সেটা আমি দেখলাম। সেই মেসেজে দেখলাম যে বাংলাদেশের একটা ছবি সিঙ্গাপুর ফেস্টিভ্যালের কম্পিটিশনে আছে। এখন বাংলাদেশের মুশকিলটা হচ্ছে কি, বাংলাদেশের পত্রিকাগুলো এবং মিডিয়ার কল্যাণে সকল ফেস্টিভ্যালই সমান, মানে রাম শাম যদু মধু সবাই একই ফেস্টিভ্যাল, এটা বিদেশের ফেস্টিভ্যাল হলেই হলো, মানে এটা। কিন্তু আসলে তা না। যারা ওয়াকেবহাল মানুষ, যারা জানে খোঁজ খবর, তারা জানে যে সিঙ্গাপুর ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে সিলেক্টেড হওয়া কতখানি টাফ, এবং এটা ইজ রিয়েলি টাফ। আপনি ধরেন ওই ফেস্টিভ্যালে যে 11টা ছবি কম্পিট করছে, সেই 11টা ছবির মধ্যে 2টা ছবি এসছে ক্যান থেকে, এবছরের কান থেকে, 2টা ছবি এসছে লোকার্নো থেকে, 2টা এসছে ভেনিস থেকে। সো অল স্ট্রং টাইটেলের সঙ্গে কম্পিট করছে বাংলাদেশের একটা ছবির নাম হচ্ছে লাইভ ফ্রম ঢাকা। আব্দুল্লাহ সাদ নামে একটা ছেলে বানানো, আমি তাকে চিনি না, আমি তাকে জানিও না, এবং আমি ট্রেলার দেখে আমি মুগ্ধ। এবং এই ছেলে তো কোথাও আওয়াজ দেয়নি, তার জন্য বাংলাদেশে কোনো প্রোপাগান্ডা মেশিন কাজ করেনি। কিন্তু দেখেন, ও গোপনে কিন্তু, তার মানে যোগ্যতা থাকলে বের হয়ে আসবে মানুষ। এবং আমি সাদের উদাহরণটা দিলাম এটা বোঝানোর জন্য, এরকম অজস্র সাদ আছে আমি জানি,
যারা বাঘের মতো গর্জন করছে, মানে ফুঁসছে, কখন সে ঝাঁপ দিয়ে শিকারটা ধরবে, এবং আমি বিশ্বাস করি তারা পারবে। আপনাকে অনেক ধন্যবাদ ফারুকী ভাই, আমাদের সাথে যে চলে আগুন জ্বলাতে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এই মানুষটি বিশ্বাস করেন যে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ নিয়েও আমরা একসময় যেমন ক্রিকেট খেলে আমরা খুব গর্ববোধ করি, অহংকারী হই, বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে একসময় সারা বিশ্বের মানুষ মাথা উঁচু করে সম্মানের সাথে দেখবে। আমরা অবশ্যই চাই আমাদের সব ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং একটা নতুন বিপ্লবের মধ্য দিয়ে আমাদের চলচ্চিত্র জগৎকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাক। আজকের মতো শেষ করছি যে চলে আগুন জ্বলে। অনেক ধন্যবাদ সবাইকে।